আসসালামু আলাইকুম। আজ 30/5/2025 তারিখে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী যে রিটেন পরীক্ষাটা হলো, তো লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। 11 ক, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা? আচ্ছা, একটি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তার অনুপাত হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাস আমরা জানি 2r। তাহলে দেখেন 2r চলে গেলে কি থাকে, শুধু পাই থাকে বা পাই অনুপাত 1 থাকে। তাহলে পাই, তার মানে পাই হচ্ছে কি, পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। কি, পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা, তার মানে সংখ্যাটা হবে অমূলদ। আচ্ছা, একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 5 মিটার হলে এর অতিভুজ কত? বলছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হচ্ছে কি, ভূমি গুণ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, কিন্তু যেহেতু বলছে শুধু অতিভুজ, তার মানে কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখেন যদি যেহেতু সমদ্বিবাহু, তার মানে কি দুইটা বাহুই সমান, তার দুইটা বাহুই কি 5, তার মানে 5 স্কয়ার যোগ 5 স্কয়ার, তার মানে হচ্ছে রুট ওভার কত 25 আর 25 50। তাহলে 50কে আমরা কি লিখতে পারি 25 গুণ 2, ঠিক আছে। তাহলে 25-এর রুট ওভার কত 5 আর √2 এর 2, ঠিক আছে, 5√2। যদি এরকম করে দিয়ে আসেন হবে, অথবা √2 এর মান দ্বারা যদি 5কে গুণ করেন করে যে 7.0 কত আসবে ওটাও হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার গ, যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীম অপেক্ষা কী হবে? ছোট হবে, ঠিক আছে। চতুর্ভুজের দুটা কর্ণ, তার যোগফল তার পরিসীমা থেকে ছোট হবে সবসময়। আচ্ছা, নাম্বার ঘ, 60 ডিগ্রি গ্রেটার দেন এ গ্রেটার দেন 180 হলে এ কোন ধরনের কোণ? প্রশ্নটা একটু অন্যরকম। যদি 90 ডিগ্রি হইতো তাহলে এটাকে আমরা স্থূলকোণ বলতে পারতাম, কিন্তু এখন এ সূক্ষ্মকোণও হইতে পারে, কারণ কি 90 ডিগ্রি ছোট হলে সূক্ষ্মকোণ, ঠিক আছে। 90 ডিগ্রি হলে সমকোণ, আবার 120 মানে 91 থেকে 180 ডিগ্রি কম হলে সেটা কি স্থূলকোণ। তাহলে এটা বিভিন্ন রকম কোণ হতে পারে, এটা ঠিক আছে, বিভিন্ন। এটা উত্তরটা কি হবে ওনারাই জানেন। হ্যাঁ, আপনি যদি সূক্ষ্মকোণ দিয়ে আসেন তাও হবে, হ্যাঁ, সমকোণে দিয়ে আসলে তাও হবে, এবং স্থূলকোণ দিলে তাও হবে, কারণ কি স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির ছোট। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ নির্ণয় ক্ষেত্রফল। আচ্ছা, 14 কি বলছে, a - b = 5, ab = 15 হলে a³ - b³ এর মান কত? আচ্ছা, তাহলে a³ - b³ সমান হচ্ছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে a - b এর মান কত 5³ প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 15 ইন্টু ab এর মান হচ্ছে কত 5। তাহলে 5³ কত আমরা জানি 125, 125 যোগ হচ্ছে 3 15 45, 5 45 225 খুব সম্ভবত, ঠিক আছে। তাহলে কত হয় 350, 125 2550 2 আর 1 3, 350, এটা হচ্ছে আনসার। 12 নম্বর অঙ্কটা হচ্ছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে দেখেন আগে দেওয়া আছে কি প্রতিকূলের গতি আর হচ্ছে স্রোতের গতি দেওয়া আছে। তাহলে আমরা আগে কি করব, এরকম হলে আগে নৌকার নিজস্ব গতি, তা ঠিক আছে। তাহলে স্থির পানিতে নৌকার গতি, তাহলে নৌকার গতি কত? নৌকার গতি হয় স্রোতের গতি যোগ হচ্ছে তার প্রতিকূলের গতি, সেটা দুইটা যোগ করলে কি হয়, নৌকার গতিবেগ বের হয়। তাহলে নৌকার গতি হচ্ছে 5 কিলোমিটার ঘন্টা, কারণ কি নৌকার গতি যদি 5 হয়, তাকে স্রোতে 3 কিলোমিটার গতিতে বাধা দেয়, তাহলে সে 2 কিলোমিটার যেতে পারে। এটা হচ্ছে প্রতিকূলের গতি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এখন আমরা পেলাম কি স্থির পানিতে নৌকার গতি। তাহলে এখন চাইছি কি আমার অনুকূলের গতি, তাহলে এখন আমরা কি করব, আগে অনুকূলের নৌকাটির 1 ঘন্টার গতি কত সেটা বের করব। তাহলে অনুকূলের গতি হচ্ছে নৌকার নিজস্ব গতি যোগ হচ্ছে আরও স্রোতের গতি, মানে কি স্রোতের দিকে যাবে, তখন কি স্রোত তাকে বাধা দেবে না, স্রোত তাকে ঠেলবে, তাহলে কি স্রোতের দিকে যাবে, তাহলে এই জন্য কী হবে, তখন সেটা যোগ হয়ে যাবে। তাহলে 5 + 3 কিমি সমান হচ্ছে কত 8 কিলোমিটার। অনুকূলের গতি 8 কিলোমিটার, ঠিক আছে। তাহলে সুতরাং অনুকূলে অনুকূলে 8 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায়
8 ভাগের 1 ঘন্টায়, এখন বলছে অনুক্রমে 32 কিলোমিটার, তাহলে 32 কিলোমিটার যায় 8 ভাগের 32 ঘন্টায়, আমরা জানি কি 4 8 32, তার মানে কি 4 ঘন্টায়। তাহলে এই হচ্ছে কি আমার আনসার, ঠিক আছে, 4 ঘন্টায়। টাকায় 10টি দরে ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, মানে কোনো জিনিস হয়তো বা চকলেট এরকম, হ্যাঁ, তো টাকায় 10টি দরে, তাহলে আমরা কি ক্রয় মূল্যটা বের করি। টাকায় 10টি দরে ক্রয় করে, তার মানে কি 10টির ক্রয় মূল্য, 10টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত? 10 ভাগের 1 টাকা। আবার এখন কী করছে, 8টি দরে বিক্রি করছে, তাহলে 8টির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত? 8 ভাগের 1 টাকা। তাহলে আমাকে এখানে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু আমি 10টি ক্রয় করে 8টি বিক্রি করছি, তার মানে আমার কাছে 2টা থাকে, তার মানে কি হয়েছে, আমার লাভ হয়েছে। তাহলে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 8 10 লসাগু হচ্ছে 40, 5 4, 5 থেকে 4 গেলে 1 টাকা, তাহলে 40 ভাগের 1 টাকা। এখন আমরা সবসময় জানি লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল? ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। তার মানে 10 ভাগের 1 টাকায় লাভ হয় কত টাকা? 40 ভাগের 1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়, যদি এরকম ভগ্নাংশ থাকে পরে নিচে 1 থাকে তাহলে সেটা উল্টে যায়, তাহলে 10 যাবে উপরে, 1 যাবে নিচে, তাহলে সুতরাং শতকরা যেতে চাইছে, তার মানে 100 টাকায় লাভ হয়, 10 গুণ 100 নিচে 40, 1 1 আর লেখা লাগে না। 10 দ্বারা 40কে ভাগ করলে 4, 4 10 40, 4 দ্বারা 100কে ভাগ করলে 4 25 100, তার মানে কত? 25 টাকা। তো উত্তর হবে কত? যেহেতু শতকরা চাইছে, তার মানে কি উত্তর হবে 25%। ওকে।